হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু আগে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য মনে হয় যাচ্ছিল না কথাগুলো। এখন ঠিক আছে। বাই দ্য ওয়ে, স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। পারফেক্ট, পারফেক্ট। তো আমরা শুরু করি। আচ্ছা, তো শুরু করার আগে একটু রিক্যাপ করে নিই। সরি। আচ্ছা, তো গতদিন আমরা ওপির বেসিক পার্টগুলো একটু এক্সপ্লোর করছিলাম, এবং আপনাদেরকে বেশ কিছু সেকশন আমি একটু বাসায় এক্সপ্লোর করতে বলেছিলাম। আমি একটু রিক্যাপ করে আসি। আমি আশা করছি ওই সেকশনগুলি সবাই দেখেছেন। আচ্ছা, তো গতদিন একটা কার এক্সাম্পল পর্যন্ত ম্যাক্সিমাম দেখানো হয়েছিল, এবং বলা হয়েছিল যে বাকি যে এক্সাম্পল গুলি আছে সেগুলো একটু দেখতে, স্পেশালি প্রসিডিউরাল ভার্সেস ওপির এক্সাম্পলটা দেখতে বলা হয়েছিল। এরপরে বুকের আর একটা এক্সাম্পল ছিল, মানে সরি, বুকেরটাই প্রসিডিউরাল ভার্সেস হিয়ার এক্সাম্পলটা ছিল। প্রসিডিউরাল অ্যান্ড ওপির কম্পারিজনটাও এখানে দেখতে বলা হয়েছিল, একটু বাসায় দেখে আসতে বলা হয়েছিল। টাস্ক এক্সাম্পল ছিল সবার শেষে। বলা হয়েছিল যে টাস্ক এক্সাম্পলটাও একটু যেন দেখে আসে। আহ, আমরা কি বাসা থেকে একটু দেখে আসতে পারছি এগুলা? জি, আমি শুনতে পারিনি। দেখলাম। দেখেছেন, ওকে, নাইস, নাইস। যদি কেউ বাকি থাকেন কাইন্ডলি একটু কষ্ট করে দেখে ফেলবেন, কারণ এগুলো এক্সাম্পল আপনাকে গ্রাস্প করতে হেল্প করবে, এবং আমাকে কোশ্চেন করতেও কিন্তু হেল্প করবে, ঠিক আছে? সো যদি এই এক্সাম্পল গুলি আপনারা একটু দেখেন, আমাকে আরো বেটার কোশ্চেন করতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা কি, কেন এভাবে হলো, কেন ওভাবে হলো না, ঠিক আছে? আমাকে কম্পেয়ার করে করে বেটার কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি আজকের মডিউলে যাই। আজকের মডিউল অলরেডি সবকিছু আপলোড করা আছে। আমাদের যে সেকশন আছে মডিউল 3-তে গেলে OP02 এটা ওপেন করলেই হবে। আমি তারপরও দিয়ে দিচ্ছি এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সো দ্যাট সবাই অ্যাক্সেস করতে পারি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটা একটা করে শুরু করি আজকের টপিক করে। শুরু করার আগে একটু ওভারভিউ দিয়ে নিই আজকে আমরা কি কি দেখতে যাচ্ছি। আচ্ছা, তো একটু হাইলাইট করি। গতদিন আমরা ওপির যে প্যারাডাইম আছে, চারটা যে পিলার আছে, ওই পিলার গুলি সম্পর্কে জেনেছি। আজকে বেসিক্যালি ওই পিলারের কিছু অ্যাডভান্স ইউজ কেস আমরা দেখব। আমরা কিভাবে আসলে ওপির কনসেপ্টগুলো নিয়ে কাজ করতে পারি সেগুলোই দেখবো, ঠিক আছে? তো এখানে কাজ করতে গিয়ে আমরা আজকে যে জিনিসগুলি কভার করব সেটা হলো যে সিঙ্গেল ইনহেরিটেন্স। গতদিন অলরেডি আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স দেখে এসেছি, জাস্ট নামটা ইউজ করিনি। আজকে নামটা ইউজ করব, প্লাস এক্সাম্পল সহকারে আমরা একটু দেখব। তারপরে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, একটার পর একটা প্যারেন্ট ক্লাসকে আমরা ইনহেরিট করে যাব, সেটাকেই বেসিক্যালি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলা হচ্ছে। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এখানে বেসিক্যালি আমরা মাল্টিপল প্যারেন্ট ক্লাসকে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা দেখা যাচ্ছে যে মাল্টিপল লেভেলে ইনহেরিট করতেছি, আমরা এক্সাম্পল দেখবো এটার। মাল্টিপল ইনহেরিটেন্স, এখানে বেসিক্যালি মাল্টিপল প্যারেন্ট ক্লাসকে আমরা একসাথে ইউজ করব।
মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিংটা আমরা দেখবো আজকে ফাইনালি। মেথড ওভাররাইডিং, বেসিক্যালি মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং এর মধ্যে ডিফারেন্স কি, এগুলো পলিমরফিজমের এক্সাম্পল বেসিক্যালি। এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন আমরা আগের দিনে দেখে আসছি, বাট আজকে আর একটু ডিটেইলে দেখবো। কিছু জিনিসপত্র আমরা অতটা ডিটেইলে কভার করিনি, এনক্যাপসুলেশনের ব্যাপারগুলি আজকে আর একটু ডিটেইলে কভার করবো এখানে। আর সবার শেষে পলিমরফিজমের কিছু এক্সাম্পল দেখাবো। অলরেডি মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং পলিমরফিজমের এক্সাম্পল, তারপরে পলিমরফিজমের কিছু এক্সাম্পল দেখাবো। এবং অ্যাবস্ট্রাকশনের জন্য আমরা বেসিক্যালি যেটা করব, ইন্টারফেসের কনসেপ্টটা একটু আমরা দেখার চেষ্টা করব। পাইথনে ইন্টারফেসের আসলে কনসেপ্টটা নেই, বাট না থাকলেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আদার ওপি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেখানে আসলে ইন্টারফেসটা অহরহ ইউজ করা হয়। পাইথনে এটা না থাকলেও আমরা এটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এটা খুবই হেল্পফুল আমাদের জন্য যদি আমরা এটা নিয়ে কাজ করি। আচ্ছা, এছাড়া আর একটা পার্ট আমরা দেখবো, সেটা হলো যে স্ট্রংলি টাইপড অবজেক্ট গুলি দেখবো। এতদিন যে আমরা ইন্টিজার, ফ্লোট অথবা স্ট্রিং যে টাইপ গুলি দেখেছি, এগুলো খুব সহজে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদেরকে খুব একটা হ্যাসেল করতে হচ্ছে না। হ্যাপি পাথে আমরা এতদিন কাজ করে এসেছি, কিন্তু রিয়েল লাইফে কাজ করতে গেলে দেখা যায় যে আসলে স্ট্রংলি টাইপ করে না গেলে পরবর্তীতে এটা আমাদের যখন অ্যাপ্লিকেশন বড় হয় ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো সেই ধরনের ডিফিকাল্টিজ এড়ানোর জন্য আমরা কিভাবে স্ট্রংলি টাইপড ওয়েতে বেটার কোড করতে পারবো সেই জিনিসগুলো দেখবো। আচ্ছা, তো শুরু করি আমরা আজকে। আচ্ছা, আজকের দিনটা শুরু করার আগে আমি একটু পজ দিচ্ছি যে গত দিনের কোনো কোশ্চেন বা কোয়েরি কারো দিক থেকে আছে নাকি ওপির ব্যাপারে। যদি কোনো কোশ্চেন থাকে একটু আস্ক করে নেন, আমি তারপরে আজকে টপিকগুলো ডিসকাস করতে যাচ্ছি। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নতুন টপিকগুলো নিয়ে আজকে ডিসকাস করা শুরু করি। ওকে, আমরা শুরু করি তাহলে। সো ফার্স্টে আজকে যে আমাদের টপিকটা ছিল সেটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, বেসিক্যালি ওয়ান লেভেলের ইনহেরিটেন্স। আমার একটা প্যারেন্ট থাকবে, একটা চাইল্ড থাকবে। প্যারেন্ট ক্লাসটা চাইল্ড ক্লাসটা করবে কি, প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করবে, দ্যাটস ইট। খুবই সিম্পল জিনিস, এই কাজটা আমরা আগেও করে আসছি, গত ক্লাসে অহরহ এই কাজটা করে আসছি। এটাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলা হচ্ছে। তো এই এক্সাম্পলটা আমরা একটু ফলো করি, খুবই সহজ এক্সাম্পল, জাস্ট আমার সাথে একটু ওয়াক থ্রু করে যান। এটা হলো একটা ক্লাস নিয়েছি ফার্স্টে, প্যারেন্ট। আজকে একটু খেয়াল করবেন, ক্লাসের মধ্যে কিন্তু ইনিট প্যারামিটারটা বা ইনিটের ডেফিনেশনটা আমি রাখিনি। কনস্ট্রাক্টর ছাড়াই বাই ডিফল্টে ক্লাসগুলি লেখা যায়, ঠিক আছে। যদি আমাদের কনস্ট্রাক্টরের কোনো উল্লেখযোগ্য কাজ না থাকে আমরা চাইলে এভাবে কনস্ট্রাক্টরটা ইগনোর করতে পারি। ওকে, সো এখানে যেরকম আমি কনস্ট্রাক্টরটা রাখিনি, প্যারেন্ট ক্লাসটা তৈরি করে নিয়েছি এবং একটা মেথড রেখেছি জাস্ট, সেলফ শো, সরি, শো নামে। শোতে কি হচ্ছে, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস, এটা প্রিন্ট করছে। ঠিক এরকম একটা চাইল্ড ক্লাস যেটা ইনহেরিট করতেছে কাকে, প্যারেন্টকে। এই যে ব্র্যাকেটের মধ্যে যখন আমরা দিয়ে দিচ্ছি, এটাকে বেসিক্যালি ইনহেরিটেন্স বলা হচ্ছে, ঠিক আছে। প্যারেন্টকে ইনহেরিট করতেছে এটা। ওকে, ইনহেরিট করা মানে কি, প্যারেন্টের সব ক্যারেক্টারিস্টিক্স এই চাইল্ড ক্লাসে আছে। মিনিং হলো যে প্যারেন্টের মধ্যে যে মেথডটা আছে, শো আছে, এই শো মেথডটাও আছে, আবার ডিসপ্লে মেথডটা যে চাইল্ডের ডিফল্ট ছিল এটাও আছে। সো আমি যদি চাইল্ড ক্লাসকে কল করি, আমি চাইল্ড ক্লাসের মধ্যে শো তারপর ডিসপ্লে দুইটা মেথডই পাবো। এটাই দেখাবো আমরা এখানে। আচ্ছা, এখানে কি প্রিন্ট করা হয়েছে চাইল্ড ক্লাসে, ওই ডিসপ্লের মধ্যে দিস ইজ দ্য চাইল্ড ক্লাস, দ্যাটস ইট। আচ্ছা, তো আমি এখন একটা চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট বা একটা ইনস্ট্যান্স আমি তৈরি করতেছি, তৈরি করলাম। যেহেতু আমার কাছে এই অবজেক্টের মধ্যে দুইটা মেথডই অ্যাভেলেবল আছে, আমি দুইটা মেথডই কল করতে পারতেছি। অবজেক্ট ডট শো, শোটা কোনটা, প্যারেন্ট ক্লাসে। সো প্যারেন্ট ক্লাসের শোটা এখানে কাজ করবে। আবার অবজেক্ট ডট ডিসপ্লে, এটা চাইল্ড ক্লাসের, চাইল্ড ক্লাসের ডিসপ্লেটাও এখানে কাজ করবে, ঠিক আছে। সো যখন আমি প্রিন্ট করতেছি আমার দুটা জিনিসই প্রিন্ট হবে, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস। ওকে, সো আশা করছি সিঙ্গেল লেভেলের ইনহেরিটেন্সটা বোঝা গেছে। যদি কোনো কনফিউশন থাকে একটু আস্ক করে নেন। ক্লিয়ার ভাইয়া। ওকে, নাইস, নাইস। তো যেহেতু বোঝা গেছে, আমরা তাহলে এর পরের স্টেপে একটু যাই। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এটা একটু দেখি। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সে কি হচ্ছে, যে আমার প্যারেন্ট ক্লাসটা মাল্টিপল চাইল্ড ক্লাস বেসিক্যালি একটার পর একটা ইনহেরিট করে যাবে, ঠিক আছে।
ঠিক আগের এক্সাম্পলটার মতনই শো আছে প্যারেন্ট ক্লাসে একটা মেথড, চাইল্ড ক্লাসে ডিসপ্লে 1 আছে, চাইল্ড ক্লাস 2 তে ডিসপ্লে 2 আছে, এবং চাইল্ড 1 এন্ড 2 দুটাই প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতেছে। ঠিক আছে, সো বোথ আমাদের প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করলো। ভালো কথা করছে। এখন করার পরে আমরা একটু দেখি দুইটা অবজেক্ট নিয়ে আমরা কি কি পাই। অবজেক্ট 1, অবজেক্ট 2, ঠিক যেরকম বিহেভিয়ার হওয়া দরকার সেরকমই হয়েছে। যে অবজেক্ট 1 এর মধ্যে ডেফিনেটলি প্যারেন্ট অ্যাভেলেবল আছে, সো শো কল করতে পারতেছে। অবজেক্ট 2 এর মধ্যেও ডেফিনেটলি প্যারেন্ট অ্যাভেলেবল আছে, সো শো মেথডটা কাজ করবে। অবজেক্ট 1 এর মধ্যে আমার ডিসপ্লে 1 অনলি আছে, সো আমি অবজেক্ট 1 এর মধ্যে ডিসপ্লে 1টাই কল করতে পারবো। অবজেক্ট 2 এর মধ্যে আমার শুধু ডিসপ্লে 2ই আছে, সো আমি অবজেক্ট 2 এর মধ্যে ডিসপ্লে 2টাই কল করতে পারবো, কোনোভাবে ডিসপ্লে 1 কে আমি কল করতে পারবো না। তো তাই করা হয়েছে, এবং একটার পর একটা তাই প্রিন্ট হয়ে আসছে। ঠিক আছে, সো ফার্স্টে এটা প্রিন্ট হবে, অবজেক্ট 1 ডট শো দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস, অবজেক্ট 1 ডট ডিসপ্লে 1 দিস ইজ দ্য ফার্স্ট চাইল্ড ক্লাস, অবজেক্ট 2 ডট শো একই লাইন প্রিন্ট হওয়ার কথা, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস, হয়েছেও তাই। তারপরে হলো অবজেক্ট 2 ডট ডিসপ্লে 2, ডিসপ্লে 2 মানে হলো চাইল্ড ক্লাসের মেসেজটা প্রিন্ট করার কথা, দিস ইজ দ্য সেকেন্ড চাইল্ড ক্লাস, সেটা প্রিন্ট হয়েছে। তো তো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা কি বোঝা গেছে? জি ভাই। Okay. জি তো ভাইয়া। গত আমাকে সিঙ্গেল একটা আর হায়ারার্কিক্যালের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ওখানে সিঙ্গেল অবজেক্ট ছিল আর এখানে হচ্ছে মাল্টিপল অবজেক্ট থাকবে, এটা মানে কি? মাল্টিপল ক্লাস প্যারেন্টকে ইনহেরিট করবে, ওকে সেম ওকে প্যারেন্টকে ওকে। ইনহেরিট করবে। ঠিক আছে, এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যায়, গত দিন আমরা দেখে আসছি এরকম। ভাইয়া কোশ্চেনটা বুঝি নাই। জি, এটার একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের। আমরা নর্মালি বলতে পারি যেমন হচ্ছে যে একই প্যারেন্টস এর যখন যমজ বেবি হয়ে থাকে, তারা দুইজন হয়তো সিমিলার, তো ওদের দুইজনের মধ্যেই বাবা মায়ের যে সকল গুণগুলো থাকে এগুলা বেবিদের মধ্যেও থাকে, এটাকে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলা যায়। হ্যাঁ, এটাও হতে পারে, ডেফিনেটলি এটা হতে পারে। ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড, আর একটু সহজ কিছু বলা যায় না? আহ, যদি ধর আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা যে আমার দাদার যে হুম সম্পর্কগুলো ছিল, আমার হুম বাবা এবং চাচা দুজনই সেটা হুম হুম। করতে পারে। এইভাবে আমি সেটাকে আহ, হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট, এটা হতেই পারে। ঠিক আছে, এটা পারফেক্ট এক্সাম্পল। অথবা গতদিন আমরা যেটা দেখেছিলাম, এনিম্যাল তারপর ডগ ক্যাটের যে এক্সাম্পল গুলি দেখেছিলাম, এনিম্যাল প্যারেন্ট ক্লাস হতে পারে, ডগ আর ক্যাট আমার চাইল্ড ক্লাস হতে পারে, দুইটা। রাইট, এটাও হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল হতে পারে। ওকে, কার্ড থ্যাংক দিয়েও তো ইউ। চিন্তা করতে পারি। কি দিয়ে? কার কার যেমন টয়োটা হইতে পারে, কার, ইয়ামাহা হ্যাঁ হ্যাঁ, বলছে। ডেফিনেটলি ডেফিনেটলি কার্ড দিয়েও চিন্তা যেভাবে করতে যদি পারি আমরা, চিন্তা করি ডেফিনেটলি। তাহলে হ্যাঁ, ডেফিনেটলি আমরা কার্ড দিয়েও চিন্তা করতে পারি। আচ্ছা, এখন মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা একটু দেখি। মাল্টি লেভেল ইনহেরিটেন্সে কি থাকতেছে? ঠিক আমাদের একটু আগে যে এক্সাম্পল দেখতেছিলাম অনেকটা সেরকম এখানে। সো ফার্স্ট আমার গ্র্যান্ড প্যারেন্ট থাকতেছে। ঠিক আছে, গ্র্যান্ড প্যারেন্ট মেথডে দিস ইজ দ্য গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস, এটা প্রিন্ট হচ্ছে। তারপর আমার প্যারেন্ট থাকতেছে, প্যারেন্ট কোত্থেকে আসতেছে? অবভিয়াসলি গ্র্যান্ড প্যারেন্ট থেকে, রাইট? সো প্যারেন্ট ইনহেরিট করতেছে গ্র্যান্ড প্যারেন্টকে। ঠিক আছে, এরপর আসতেছে কি আমার চাইল্ড। চাইল্ড কাকে ইনহেরিট করবে? অবশ্যই প্যারেন্টকে। সো এটা করেছে প্যারেন্টকে ইনহেরিট। ওকে, সো আমার গ্র্যান্ড প্যারেন্টকে ইনহেরিট করতেছে প্যারেন্ট, আবার প্যারেন্টকে ইনহেরিট করতেছে চাইল্ড। এবার মাল্টি লেভেলে গেছে, রাইট? সো সেই জন্য এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এখানে আমি একটা চাইল্ড ক্রিয়েট করলাম। আমার যখন চাইল্ড ক্রিয়েট করছি, তো চাইল্ডের মধ্যে আমার প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টের সব মেথডই অ্যাভেলেবল আছে। তো ওটাই বেসিক্যালি দেখানো হয়েছে যে আমি একটা চাইল্ড অবজেক্ট তৈরি করলাম, এবং ওটার মধ্যে আমার গ্র্যান্ড প্যারেন্ট মেথড আছে, প্যারেন্ট মেথড আছে, চাইল্ড মেথড আছে, সবগুলি মেথডই আছে। ওকে, সিম্পল এনাফ। সো ওই মেসেজগুলো প্রিন্ট হয়েছে। আশা করছি এখানে কোনো কনফিউশন নেই, কনফিউশন থাকলে একটু আস্ক করে দিবেন। আচ্ছা, এবার মাল্টিপল ইনহেরিটেন্স, এটা একটু দেখি। মাল্টিপল ইনহেরিটেন্স কি? যে আমি একটা মাল্টিপল কোয়েশন প্যারেন্ট। ছিল। জি শিওর।
মাল্টিপল ইনহেরিটেন্স তো ধরেন হচ্ছে জাভার মধ্যে সাপোর্ট করে না, তো না। পাইথনে তো এটা পাইথনের তো সাপোর্ট করে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে। মাল্টিপল ইনহেরিটেন্স সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, এবং মাল্টিপল ইনহেরিটেন্স আসলে গুড প্র্যাকটিসও না। আমি এটা বোঝানোর পরে আমি এক্সপ্লেইন করতেছি। জি ওকে। আচ্ছা, আচ্ছা। মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্সে ফার্স্টে আমার ক্লাস হলো, ফার্স্টে হলো প্যারেন্ট ওয়ান, প্যারেন্ট টু। এবার আমার দুইটা প্যারেন্ট আছে, এবং যেহেতু আমার দুটা প্যারেন্ট, সো আমার দুটা প্যারেন্টের জন্য আলাদা আলাদা মেথড লেখা আছে। ফার্স্ট মেথডে বলা হয়েছে দিস ইজ প্যারেন্ট ওয়ান ক্লাস, সেকেন্ড মেথডে বলা হয়েছে দিস ইজ প্যারেন্ট টু ক্লাস, যেহেতু আমার দুইটা প্যারেন্ট। ঠিক আছে, ওকে। এখন আমি চাইল্ড যখন কল করতেছি, তখন প্যারেন্ট ওয়ান আর প্যারেন্ট টু আমি দুটাকে একসাথে ইনহেরিট করতেছি। ঠিক আছে। তো এখন দুটাকে যখন আমি ইনহেরিট করছি, আসলে হবে কি, যে আমার দুটা মেথডই, মেথড ওয়ান এন্ড মেথড টু, দুটাই অ্যাভেলেবল কোথায় হবে, আমার চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাভেলেবল থাকবে। সো আমি চাইল্ড ক্লাস যদি আমি কল করি, ওখান থেকে আমি চাইল্ড মেথড পাবো, মেথড টু পাবো, মেথড ওয়ান পাবো, সবকিছুই পাবো। তো আমরা দেখি পাই কিনা। তো চাইল্ড একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে নিচ্ছি, অবজেক্টটা নিলাম। এই অবজেক্টের মধ্যে থেকে মেথড ওয়ান আমি কল করতেছি, মেথড টু আমি কল করতেছি, এবং সবশেষে চাইল্ড মেথডও আমি কল করতেছি। ওকে। সো মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে এটা কি বোঝা গেছে? সিম্পল ইনাফ মনে হচ্ছে। ওকে। যদি এটা বোঝা যায়, তাহলে একটু বলি। মাল্টিপল ইনহেরিটেন্সটা আসলে সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, এবং এটা আসলে গুড প্র্যাকটিস নাও। কারণ আসলে উচিত হলো যে আহ, একটা ক্লাসের একটাই প্যারেন্ট থাকা উচিত। ঠিক আছে। যদি আহ, আমার মাল্টিপল ইনহেরিটেন্স করতে হয়, এভাবে একটা ক্লাসে সিঙ্গেল লেভেলে ইনহেরিট না করে করা উচিত হায়ারার্কিক্যাল অথবা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ইউজ করে করা যেতে পারে। ঠিক আছে। এটা বেটার অ্যাপ্রোচ। সো হয় কি, তাহলে একটা ক্লাসের ইমিডিয়েট যে প্যারেন্ট, আমি তাদেরকে ট্র্যাক করতে পারবো। এটা বেটার ট্র্যাকেবল। ঠিক আছে। এটা আমাদের বেটার ম্যানেজ করতে হেল্প করে। যদিও কোডের লাইন একটু বেশি হয়, বাট এটা লং রানে কোড ট্র্যাক করতে বেটার হেল্প করে। এই মাল্টিপল ইনহেরিটেন্স আসলে আহ, একটা সময় গিয়ে ট্রান্সপারেন্সিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো সেই জন্য এটাকে ডিসকারেজ করা হয় এই মাল্টিপল ইনহেরিটেন্সটা ইউজ করার জন্য। ওকে। বাট পাইথন এটা সাপোর্ট আছে, এবং কুইক অ্যান্ড ডার্টি কোড যদি আমরা করতে চাই কোন একটা ছোট প্রজেক্টের জন্য, তখন এটা আমরা ইউজ করতে পারি, ক্ষতি নাই ইউজ করলে ছোট প্রজেক্টের জন্য। আচ্ছা, তারপর আমরা একটু মুভ অন করি। এরপরে হলো যে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং এ কি হচ্ছে, পাইথনে আসলে যে অর্থে মেথড ওভারলোডিং বলা হয় ওই জিনিসটা অ্যাকচুয়ালি নাই। সরি। যেটা আছে আমাদের সেটা হলো যে ডিফল্ট প্যারামিটার। ঠিক আছে। তো মেথড ওভারলোডিং এ কি হয়, মেথড ওভারলোডিং এ মানে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস সেটা হলো যে একই নামে আমার মাল্টিপল মেথড থাকবে। এই ডিসপ্লে নামেই আমি মাল্টিপল মেথড লিখব, এবং আহ, আমি একটু লিখে দেখাই। এক্সপেকটেশনটা অনেকটা এরকম, ডেফিনেশন ডিসপ্লে। ঠিক আছে। আবার আরেকটা ওভাররাইড এরকম হতে পারে, ডেফিনেশন ডিসপ্লে কমা এ। ঠিক আছে। সো যদি এটা পাইথন সাপোর্ট করতো ঠিকঠাক মতো, তখন আমাদের এক্সপেকটেশনটা হতো যে একই ডিসপ্লে মেথড, এটার মধ্যে আমার যদি কোনো প্যারামিটার না দেওয়া থাকে তখন এই মেথডটা কল হবে, যদি একটা প্যারামিটার দেওয়া থাকে তখন এই মেথডটা কল হবে। ঠিক আছে। বাট পাইথনে যেহেতু আমাদের ডিফল্ট প্যারামিটার আছে, যেমন আমরা এ আর বি দুটাই রাখতে পারি, এবং দুটারই ডিফল্ট ভ্যালু সেট করতে পারি নান হিসেবে, এবং যদি আমার অ্যাসাইন করতে হয় আমি এখানে এ আর বির ভ্যালু দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে পাইথনে যেভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা কি, সেটা হলো যে এই ফাংশন ওভারলোডিং এর জন্য আমরা ডিফল্ট প্যারামিটার দিয়ে দিব, এবং ওগুলার যদি কোনো ডিফল্ট ভ্যালু না দরকার হয় ইনিশিয়ালি, তাহলে আমরা নান করে দিয়ে রাখতে পারি। ওকে। এবং এরকম ইফ কন্ডিশন দিয়ে এই আলাদা আলাদা মেথডের বডি আমরা লিখতে পারি।
আচ্ছা। আ, 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 আ। তো আমরা এই এক্সাম্পলটা একটু ফলো করি, কমপ্লিট করি, যেটা বলছিলাম। ডিসপ্লে নিলাম, যেহেতু এটা একটা ক্লাসের এক্সাম্পল, এক্সাম্পল নামে একটা ক্লাস। আর যেহেতু ক্লাসের মেথড, আমাকে বাই ডিফল্টে সেলফ পাস করতেই হবে, রাইট? এরপরে আমার ফার্স্ট প্যারামিটারটা হলো এ, যেটা আমি ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি নান। সেকেন্ড প্যারামিটারটা বি, যেটার ডিফল্ট ভ্যালু আমি নান দিয়ে দিয়েছি। আচ্ছা, ইফ এ ইজ নট নান অ্যান্ড বি ইজ নট নান, তাহলে আমি কি করতেছি? প্রিন্ট টু আর্গুমেন্টস। বেসিক্যালি এ আর বি দুটা আমি প্যারামিটারই দিয়েছি, তাহলে আমাকে কি বলবে? হ্যাঁ, টু আর্গুমেন্টস, এর ভ্যালু এত, বির ভ্যালু এত। ওকে। যদি শুধু এ থাকে, এলস ইফ এ ইজ নট নান, শুধু এর ভ্যালু আছে, প্রিন্ট ওয়ান আর্গুমেন্ট, শুধু এর ভ্যালুটা প্রিন্ট করবে। এলস কোনো আর্গুমেন্টই নাই, রাইট? সো নো আর্গুমেন্টস। তো ওই এক্সাম্পল নামে আমি অবজেক্টটা তৈরি করলাম, এরপর ডিসপ্লে কল করলাম, কোনো প্যারামিটার দেয় নাই, তাহলে কি কল হবে? নো আর্গুমেন্টস। তারপর আমি কি করলাম? ডিসপ্লে 10, আমি এর ভ্যালু দিচ্ছি, তাহলে কি আসবে? সেকেন্ডটা প্রিন্ট হবে, ওয়ান আর্গুমেন্ট, ভ্যালু কত? 10। ডিসপ্লে 10 20, টু আর্গুমেন্টস, 10 20। সো ওই সিকোয়েন্স অনুযায়ী সবকিছু প্রিন্ট হয়েছে। ওকে। সো মেথড ওভারলোডিং নিয়ে কোনো কোশ্চেন বা কিছু আছে? একটু কোনো কনফিউশন থাকলে আস্ক করে নেবেন কাইন্ডলি। আচ্ছা, আহ, এরপরে আসি যে মেথড ওভাররাইডিং। তো আমাদের যেটা ছিল, আগেরটা ছিল মেথড ওভারলোডিং। ওভারলোডে কি করতেছি? আমি প্যারামিটার গুলা, নতুন নতুন প্যারামিটার অ্যাড করতেছি, সো ওভারলোড করতেছি। আর এবার কি করতেছি? ওভাররাইট করে ফেলতেছি, একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, কথাটা একটু খেয়াল রাখবেন, একটাকে আরেকটা দিয়ে আমি রিপ্লেস করে ফেলতেছি। কিভাবে? আমার ক্লাস থাকতেছে, একটা প্যারেন্ট ক্লাস থাকতেছে ঠিক শুরুর মতো, এবং একটা চাইল্ড ক্লাস থাকতেছে। তো প্যারেন্ট ক্লাসে একটা শো ফাংশন আছে বা শো মেথড আছে। ঠিক আছে, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস মেথড। আমি যখন আমার চাইল্ড ক্লাসে ইনহেরিট করছি, তখন কিন্তু আমার এই শোর যে ডেফিনেশনটা আছে, এটা না লিখলেও আমি কিন্তু শোকে পাবো। ঠিক আছে, আমি এটা একটু কমেন্ট করে দিই। আমি যদি এটা নাও লিখি, এটা কিন্তু আমি পাবো। ওকে, আমি একটু প্রিন্ট করি। ঠিক আছে, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস মেথড। এটা কিভাবে পেয়েছি? কারণ আমি জাস্ট ইনহেরিট করেছি, রাইট? প্যারেন্ট ক্লাসকে জাস্ট ইনহেরিট করেছি, তাই আমার চাইল্ড ক্লাসের মধ্যে শো মেথডটা আছে। আচ্ছা, ভালো কথা। বাট আমি যখন এটাকে ওভাররাইট করে দিচ্ছি, এই শো মেথডটাকে চাইল্ড ক্লাসে ওভাররাইট করতেছি, মিনিং হলো যে প্যারেন্ট ক্লাসের যে ডেফিনেশনটা ছিল, এটাকে আমি চেঞ্জ করে নতুন ডেফিনেশন দিচ্ছি। নতুন ডেফিনেশন আমি কি বলছি? শো কল করলে এখন কি দেখাবে? দিস ইজ দ্য ওভাররিডেড মেথড ইন চাইল্ড ক্লাস। এখন এটা প্রিন্ট করবে। আমি এটাকে দেখি, রাইট করি। দিস ইজ দ্য ওভাররিডেড মেথড ইন চাইল্ড ক্লাস। ঠিক আছে, তাহলে মেথড ওভাররাইডিং কিভাবে কাজ করে আশা করছি বোঝা যাচ্ছে। ভাইয়া ব্যাপারটা এমন হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের মধ্যে আমার যেই মেথডটা আছে, তো হুম, সেম টু সেম চাইল্ড ক্লাসের মধ্যে ওই নামেই আমরা মেথড ক্রিয়েট করব। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাকে ওভাররাইড বলতেছে। হ্যাঁ, আমি যদি চাই যে প্যারেন্ট ক্লাসের যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল ওটা চেঞ্জ করে দিই, যেমন গতদিন আমরা এনিম্যাল ক্লাসে ভাইয়া, বার্ক একটা ক্লাস লিখেছিলাম, এই যে রাইট? প্যারেন্ট ক্লাসের মধ্যে আমি শো নামে একটা মেথড বানাইছি, এটা তো চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না, যেহেতু ওভাররাইড করতেছি, সেম মেথডের নাম অনুসারেই করতে হবে, তাই না? এক্স্যাক্টলি, 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 এক্স্যাক্টলি। সো আমি যে এক্সাম্পলটার কথা বলতেছিলাম, গতদিন আমাদের এনিম্যাল ক্লাসে খেয়াল আছে কিনা, একটা বার্ক মেথড ছিল। তো এনিম্যালটা কিভাবে বার্ক করে অথবা কিভাবে সাউন্ড করে, সেটা নিয়ে আমরা ওখানে কথা বলতেছিলাম, রাইট? সো যখন আমরা ডগের ক্ষেত্রে ইনহেরিট করতেছিলাম, তখন কিন্তু আমরা এই বার্ক ক্লাসটাকে ওভাররাইট করে দিতে পারতাম, রাইট? সো এভাবে ওভাররাইট করে ডগের জন্য আমি নতুন ফাংশনালিটি ওখানে লিখে দিতে পারতাম ওই মেথডে। ওকে, ঠিক আছে। এখানে যদি কোনো কনফিউশন থাকে একটু আস্ক করে নেবেন। আশা করতেছি এটা বোঝা যাচ্ছে ওভাররাইডিংটা।
এরপর আসতেছে আমাদের মোটামুটি আজকের ইউনিক ক্লাস টপিক। আরো কিছু টপিক আছে, বাট এটা হলো আমাদের ইউনিক ক্লাস টপিক। এরপরে জাস্ট রিপিটেশন করা হয়েছে এবং এতক্ষণ যা শিখেছি ওগুলাকে একটু অর্গানাইজড ওয়েতে দেখানো হয়েছে এই। আচ্ছা, তো এনক্যাপসুলেশনটা একটু দেখি। এনক্যাপসুলেশন আমরা দেখে আসছি, বাট সবকিছু ডিটেইলে দেখা হয়নি। আজকে একটু ডিটেইলে দেখি। আচ্ছা, তো এনক্যাপসুলেটটা কি করতেছে, আমাদের র্যাপ করে রাখতেছে, ঠিক আছে? খেয়াল আছে কিনা, আমরা ইনিশিয়ালাইজ যখন করতেছিলাম সেলফের মধ্যে আমরা বেশ কিছু প্রপার্টি নিচ্ছিলাম, রাইট, গতদিন। এবং ওই প্রপার্টি গুলা আসলে সবাই অ্যাক্সেস করতে পারতো না। ক্লাস ইটসেলফ অ্যাক্সেস করতে পারে, ক্লাসের কোন একটা মেথড ইটসেলফ অ্যাক্সেস করতে পারে। এই জিনিসটাই মূলত এনক্যাপসুলেট করা, ঠিক আছে? যার যতটুকু অ্যাক্সেস করা দরকার তার জন্য ততটুকু আমরা এনক্যাপসুলেট বা প্রোটেক্ট করে রেখে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি একটু যদি হাইলাইট করি, গতদিন আমাদের মেথড গুলো থেকে আজকের, সরি, গতদিন আমাদের প্রপার্টি গুলো থেকে আজকের প্রপার্টির ডিফারেন্সটা কি? শুরুতে সেলফের পরে দুইটা আন্ডারস্কোর দেওয়া আছে, ঠিক আছে? ভাই এই তো আন্ডার স্কোর গুলো যেটা আছে বড় আন্ডার স্কোর, সেটা আমি কিভাবে আনবো? এটা বড় আন্ডারস্কোর না, জাস্ট দুইটা আন্ডারস্কোর দিতে হয়, এইটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো এই আন্ডারস্কোরটা কেন দেওয়া হয়? বেসিক্যালি এই আন্ডারস্কোরটা ইন্ডিকেট করে এটা একটা প্রাইভেট ভ্যারিয়েবল, ঠিক আছে? তো পাবলিক, প্রোটেক্টেড, এ ধরনের কিছু অ্যাক্সেস মডিফায়ার আদার্স ল্যাঙ্গুয়েজে থাকে। সি শার্প বলি, সি প্লাস প্লাসে বলি, ডটেড ল্যাঙ্গুয়েজ গুলোতে বলি, সাধারণত ক্লাসের মধ্যে এরকম অ্যাক্সেস মডিফায়ার থাকে। বাট পাইথনে এরকম কোনো অ্যাক্সেস মডিফায়ার নাই। আমাদের লজিক্যালি থিঙ্ক করার জন্য আমরা যেটা করি, প্রাইভেট ভ্যারিয়েবল গুলাকে এভাবে দুইটা আন্ডারস্কোর দিয়ে দেই। এবং সাধারণত এই প্রাইভেট ভ্যারিয়েবল গুলা আমরা এক্সপ্লিসিটলি ভাবে ইউজ করি না, ঠিক আছে? আমরা যদি প্রাইভেট ভ্যারিয়েবল ইউজ করতে হয় তখন কি করি? সাধারণত এরকম একটা মেথড তৈরি করে নিই, গেট গেট অমুক ভ্যারিয়েবল ভ্যালু, ঠিক আছে? সো এই মেথডের থ্রুতে সাধারণত আমরা ওই প্রাইভেট ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করে থাকি। আচ্ছা, তো এই এক্সাম্পলটা একটু এক্সপ্লেইন করি। তো আমাদের এটা একটা এক্সাম্পল ক্লাস। এখানে একটা মেথড আছে, এটা হলো আমাদের কনস্ট্রাক্টর ইনিট যেহেতু। সো ইনিটের মধ্যে আমার একটা প্রাইভেট ভ্যারিয়েবল আছে, যেটার ভ্যালু আমি বাই ডিফল্টে কত অ্যাসাইন করে দিয়েছি, 10। আচ্ছা, এখন একটা ডেফিনেশন নিচ্ছি, গেট প্রাইভেট ভ্যারিয়েবল। এখানে আমি কি করতেছি, আমার প্রাইভেট ভ্যারিয়েবলটার ভ্যালু জাস্ট রিটার্ন করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে। আচ্ছা, তো এক্সাম্পল ক্লাসটা কল করলাম, মিনিং হলো ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স আমি তৈরি করে নিয়েছি এই অবজেক্টের মধ্যে, অবজেক্ট ডট গেট প্রাইভেট বার। সো গেট প্রাইভেট বার এটা কল হবে এবং এখানে যে প্রাইভেট ভ্যারিয়েবলের ভ্যালু ছিল সেটা প্রিন্ট হবে। আমার কি হচ্ছে, আমার আহ আচ্ছা, আমার কি হচ্ছে, আমার এখানে যে ডিফল্ট ভ্যালু ছিল সেটা 10, সেটা প্রিন্ট হবে। আচ্ছা, এখানে কমেন্ট করে বলে দেওয়া আছে যদি আমরা প্রাইভেট ভ্যারিয়েবলকে ডিরেক্টলি কল করতে যাই আমরা একটা এরর পাওয়ার কথা, দেখি পাই কিনা এররটা। এই যে, আমাদের কিন্তু একটা এরর দিচ্ছে, এক্সাম্পল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট প্রাইভেট var। ঠিক আছে? এটা কেন পাচ্ছে না? কারণ এটা আমরা প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে এই আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে বলে দিয়েছি, আমরা আর একটা ভ্যারিয়েবল নেই, পাবলিক ভ্যারিয়েবল নিলাম আমরা একটা। আমরা এটাকে কমেন্ট করে দেই এবং একটা প্রিন্ট করি, পাবলিক ভ্যারিয়েবলটা প্রিন্ট করি আমরা এবার। ঠিক আছে, আমার পাবলিক ভ্যারিয়েবল কিন্তু আমি ডিরেক্টলি কল করতে পারতেছি, ঠিক আছে? সো আন্ডারস্কোর আন্ডারস্কোর দিলে ওটা আমার প্রাইভেট ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে এবং আমি ডিরেক্টলি বা এক্সপ্লিসিটলি ওই ভ্যারিয়েবলটা এই ক্লাসের বাইরে আর ইউজ করতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ, এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলে ভালো হতো আর কি। আচ্ছা, এখন প্র্যাকটিক্যাল যেটা এক্সাম্পল দেখেন। কেমন হতে পারে? আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা কি ঠিক এরকম হতে পারে। হুম, হুম, হুম। আচ্ছা, তো
প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আপনারা যদি টাস্কের এক্সাম্পলটা গতদিন দেখে আসেন, আমি টাস্কেরটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা, টাস্কের এক্সাম্পলটা তো এখানে টাস্কের এক্সাম্পলটা আছে, রাইট? আচ্ছা, তো এখানে আমি টাস্কের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো ইউজ করেছি, যেমন আহ, এখানে যে ভ্যারিয়েবল গুলো আছে, আমরা চাইলে এই ভ্যারিয়েবল গুলাকে প্রাইভেট করে দিতে পারতাম প্রত্যেকটাকে। ঠিক আছে, কারণকে আমি একটু এক্সপ্লেন করি। জিনিসটা হচ্ছে যে এই টাস্কের মধ্যে, যেমন টাস্কের নাম, টাস্কের ডিউ ডেট মানে কখন টাস্কটা এক্সিকিউট হবে, টাস্কের প্রায়োরিটি কত, টাস্কটা কমপ্লিট হয়েছে কি হয় নাই, এই জিনিসগুলা আসলে এই ক্লাসের বাইরে কারো এডিট করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকা উচিত না, তাই না? কারণ একটা টাস্ক কি অবস্থায় আছে সেটা ওই টাস্ক ক্লাস ইটসেলফ নিজেই ম্যানেজ করা উচিত। ঠিক আছে, এটা চাইলে আমরা প্রত্যেকটাকে প্রাইভেট ভ্যারিয়েবল বানায় ফেলতে পারতাম এবং প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারতাম। কারণ একবার আমি টাস্কের টাইটেল দেওয়ার পরে ওটা চেঞ্জ করতে পারা উচিত না আমার, কোনো ডায়ার সিচুয়েশন ছাড়া। ঠিক আছে, যদি আমার টাস্কটা চেঞ্জ করতে হয়, আমার উচিত ওই টাস্কটা কিল করে নতুন আর একটা টাস্ক নতুন নামে এক্সিকিউট করা। আচ্ছা, তো এখন টাস্কের নামগুলো আমি কিভাবে দিতাম তাহলে, মানে বা নামগুলা অথবা এই যে ডিউ ডেট, প্রায়োরিটি, এগুলা কিভাবে তৈরি করতাম? তখন আমার উচিত ছিল, আমি দেখাই দিচ্ছি এখানে একটু করে, আমি আবার আন্ডু করে দিব। প্রত্যেকটা আমি নিলাম এবং আমার উচিত ছিল এটা গেট, এখানে খেয়াল করেন অলরেডি আমাকে অটো কমপ্লিট হেল্পও করলো। এই দেখেন প্রত্যেকটা মেথডের জন্য আমার গেট টাইটেল, গেট ডিউ ডেট, গেট প্রায়োরিটি, গেট কমপ্লিটেড, ঠিক আছে, প্রত্যেকটা মেথড আমাকে এখানে তৈরি করতে দিল। ঠিক আছে, এখানে আমি কি করতেছি, জাস্ট ভ্যালুগুলা রিড করতেছি। কোনো সময় আমি এই ভ্যালুগুলা চেঞ্জ করতে পারবো না। এই ভ্যালুগুলা কখন সেট হবে, যখন আমি শুরুতে একটা টাস্ক তৈরি করব, শুধু তখনই আমি এই ভ্যালুগুলা সেট করতে পারবো, পরবর্তীতে আমি আপডেট করতে পারবো না। যদি কোনো একটা ভ্যালু আপডেট করতে হয়, ঠিক আছে, তখন কি করব, যেমন আমার প্রায়োরিটিটা আপডেট করা লাগতে পারে, ইন কেস কোনো একটা সময় দেখা গেল প্রায়োরিটিটা আপডেট করা লাগতে পারে, আর কমপ্লিটেড স্ট্যাটাসটা, ইজ কমপ্লিটেড যে স্ট্যাটাসটা আছে সেটা আপডেট করা লাগতে পারে, তখন কি করব, আমার সেট মেথড থাকা দরকার। এই যে আমাকে অলরেডি কমপ্লিটেড এর জন্য দিচ্ছে, আবার প্রায়োরিটির জন্য আমার দরকার একটা, তো আমি আবার লিখে ফেলি সেট প্রায়োরিটি। তো সেট প্রায়োরিটির জন্য আমার মেথডটা থাকা দরকার। এখন আমার কি বেনিফিট হচ্ছে, আমার যদি কোনো স্টেপে আমার এই প্রায়োরিটিটা সেট করা দরকার পড়ে অথবা কমপ্লিটেড স্ট্যাটাসটা চেঞ্জ করা দরকার পড়ে, আমি সেটাও এই ক্লাসের মধ্যেই করতে পারবো। ঠিক আছে, এই ক্লাসের বাইরে আমি আসলে করতে চাই না। ওকে, সো এইভাবে আমি চাইলে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করতে পারতাম। আশা করতেছি আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি। এখনো কি কনফিউশন আছে? না ভাই, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? এটা প্র্যাকটিক্যাল ইউজ কেস অনেক বেশি, আপনি দেখবেন এটা অহরহ ইউজ করা হয়। এবং এই কাজটা কেন করা হয়, যেন আনইনটেনশনালি কেউ আপনার বিজনেসের বাইরে থেকে নিউ কামার এসে যেন একটা হুটহাট কোনো একটা ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু আপডেট করে না দেয়। ঠিক আছে, আপনার হাতে টোটাল কন্ট্রোলটা থাকবে। ওকে, সো এরপর এনক্যাপসুলেশন গেল আমাদের। এরপরে পলিমরফিজমটা আমরা একটু দেখি। পলিমরফিজমের এক্সাম্পলটা খুবই সহজ, খুবই সিম্পল। এখানে কি হচ্ছে, আমরা দুইটা ক্লাস তৈরি করেছি, একটা হলো ডগ, ডগের একটা সাউন্ড আছে উফ,
ক্যাট নিচ্ছি, ক্যাটের সাউন্ড হলো মেও। দুটা মেথডে জাস্ট ওই সাউন্ডগুলি দেখানো হয়েছে। এখন একই আমার এনিমেল ক্লাসে আমি সাউন্ড মেথডটা কল করব এবং একটা সেম মেথড দিয়ে আমি এই কাজটা করব। তো সে কাজটাই করা হয়েছে, সেটা কি দিয়ে, একটা ডেফিনেশন লিখে। এখানে ক্লাস লেখেও কাজটা করা যেত, বাট এখানে ক্লাস না লিখে সিম্পলিফিকেশনের জন্য পাইথনের যেহেতু ডেফিনেশনই কাজ করে গুড এনাফ, সো পাইথনের একটা ডেফিনেশন বা একটা ফাংশন লিখে এটা করা হয়েছে কি, মেক সাউন্ড নামে একটা মেথড তৈরি করা হয়েছে, যেখানে আমি যে অবজেক্টটি পাস করি না কেন সেটার সাউন্ড অবজেক্টটা, সরি সাউন্ড মেথডটা কল করবে। ঠিক আছে, সো আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ডগ আর ক্যাট। এবার মেক সাউন্ড যেটা আমি ক্রিয়েট করলাম একটু আগে, এই ডেফিনেশনটা বা এই ফাংশনটা, এখানে আমি ডগ পাস করতেছি, তাহলে কি হবে, ডগের জন্য আমার উফ আসবে। আর যখন আমি সাউন্ড দিচ্ছি ক্যাটের জন্য, ক্যাটের জন্য আমার মেও আসবে। ওকে, সো আমি এখন একই জিনিস লিখতেছি, একটা ফাংশন লিখতেছি, বাট ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, এটাই একটা পলিমরফিজমের একটা এক্সাম্পল। ওকে, ঠিক পলিমরফিজমের আগের যে এক্সাম্পল, ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভাররাইডিং, ঠিক আছে, এগুলাও কিন্তু পলিমরফিজমের এক্সাম্পল। আমি একই মেথড কল করতেছি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারের জন্য আমার মেথডের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আবার আমার ফাংশন ওভাররাইডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি একই মেথড কল করতেছি, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের জন্য আমার মেথডের ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, রাইট? ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা পলিমরফিজমের এক্সাম্পল দেখি। আচ্ছা, তো এই পর্যন্ত আমাকে একটু ফার্স্ট র্যাপ আপ করতে হবে। আমরা সবকিছু বুঝছি, কনফার্ম হয়ে তারপর সামনের দিকে যাব, কারণ সামনের টপিকগুলো একটু অ্যাডভান্স টপিক। কারণ এই সামনের টপিকগুলি আমাদের না জানলেও হবে, না প্র্যাকটিস হবে, বাট এগুলা গুড প্র্যাকটিস। আমরা যদি বিগ স্কেলে প্রজেক্টে পরবর্তীতে কোনো সময় কাজ করতে যাই, তখন আমাদের এই জিনিসগুলো, কোডিং এর বেস্ট প্র্যাকটিসগুলি মেনটেন করতে হেল্প করবে। ঠিক আছে, আমাকে একটু কনফার্ম করবেন যে এই পলিমরফিজম এবং পলিমরফিজমের আগ পর্যন্ত যা কিছু বলা হয়েছে সবকিছু আমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছি কিনা। যদি কোনো কনফিউশন থাকে একটু ফ্ল্যাগ রেজ করবেন, আস্ক করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। আমি একটু এনক্যাপসুলেশনের যে উদাহরণটা দিয়েছি তো দেখি। হ্যাঁ, 7 নাম্বারটা বুঝি নেই, এটা একটু আবার যদি একটু ইয়ে করতেন। এনক্যাপসুলেশন। এখানে হ্যাঁ, জি, এখানে আমরা যখন দিলাম যে সেলফ ডট পাবলিক পার্ট, এটা তো পাবলিক দেওয়া আছে, এজন্য নিচে এটাকে প্রিন্ট করতে পারছি সহজে। এখন এখানে পাবলিকটাকে যদি একটু প্রাইভেট করে দিয়ে আমি প্রিন্ট করতে চাই, সেটা একটু করে দেখাবেন, তাহলে আমি কিভাবে করবো? আহ এখানে তো দেখছি বড় প্রবলেম আছে। আচ্ছা, তো আচ্ছা, ব্যাপারটা পাবলিক প্রাইভেট ওয়ার্ডের উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই, ওয়ার্ডের উপরে ব্যাপারটা বলিনি, হলো এটাকে আমি এই হচ্ছে দুইটা আন্ডারস্কোরের উপরে। ঠিক আছে, আন্ডারস্কোর দিলে তো প্রাইভেট হয়ে যায়। আন্ডারস্কোরের উপরে। আমি জি চাচ্ছি জি জি, আন্ডারস্কোর দিয়ে এটাকে প্রাইভেট করে আমি প্রিন্ট করবো। হ্যাঁ। আচ্ছা, আমরা নতুন একটা এক্সাম্পল দেখি না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে মনে হয়। ঠিক আছে, চলে আসছে। তো আমরা একটা ক্লাস নেই, মনে করি এক্সপেরিমেন্ট একটা ক্লাস নিলাম, সরি এক্সপেরিমেন্ট ক্লাস নিলাম আমি। ডেফিনেশন নিলাম আমি। তারপর সে কাজ করবে না, সেভ করে দিলে। তো সেভ ডট আন্ডারস্কোর এ ইকুয়াল টু 1 দিলাম। আচ্ছা, আর আমি হয়তো বি দিলাম, কোনো আন্ডারস্কোর থাকলো না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন এক্সপেরিমেন্টটা একটু রান করি, রান করি ঠিকঠাক মতো। তাহলে কি হবে, আমার ফার্স্ট একটা অবজেক্ট নিতে হবে, এক্সপেরিমেন্ট অবজেক্টটা নিব, রাইট? এক্সপেরিমেন্ট অবজেক্টটা নিলাম, প্রিন্ট করব আমি এআরবি প্রিন্ট। আর যদি আমি প্রিন্ট করতে চাই এক্সপেরিমেন্ট আন্ডারস্কোর ইন,
তাহলে আমি একটা এরর পাবো। ঠিক আছে, এটাকে তো আমি কমেন্ট করে রাখি, এটা এরর খাবো। আচ্ছা, ওকে। সো একটু ফলো করার ট্রাই করি, দেখি কোনো কনফিউশন আছে নাকি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা এক্সপেরিমেন্ট ক্লাস নিলাম এবং এখানে একটা প্রাইভেট ভ্যারিয়েবল নিলাম। ঠিক আছে, আন্ডারস্কোর আন্ডারস্কোর এ, এটা প্রাইভেট ভ্যারিয়েবল। মিনিং হলো এটাকে যদি আমি বাইরে থেকে কল করতে চাই, জাস্ট লাইক লাইন নাম্বার 11, এটা একটা এরর থ্রো করবে। ঠিক আছে, আমরা দেখি এরর থ্রো করে নাকি। ঠিক আছে, এরর থ্রো করছে। ওকে, এবং বলতেছে এক্সপেরিমেন্ট অবজেক্টের এমন কোনো অ্যাট্রিবিউট নাই, কিন্তু আমরা অলরেডি দেখতেছি এটার অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর এ এবং গেট এ নামে আমার যে মেথডটা আছে, এখানে আমি একদম ওই একই জিনিসটাই কিন্তু লিখছি, রাইট? সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর এ। ওকে, এবং আমার যদি এ কে দেখতে হয় যে এ কি অবস্থায় আছে, তাহলে আমি এভাবে গেট এ মেথডটা কল করে আমি এর ভ্যালুটা দেখতে পারবো। ক্লিয়ার, বোঝা যাচ্ছে এটা? না, আমি হুম আসলে এটা আপনি যেটা বলছেন সেটা বুঝতে পেরেছিলাম। আমি হুম হুম হুম, বুঝতে পেরেছিলাম আমি যদি বিটাকে প্রাইভেট করে দেই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি প্রিন্ট করার জন্য কি রিটার্নেও আমাকে বিটা দেখাইতে হবে? সেম প্রসেস, আপনাকে মেথড লিখতে হবে। সেটা একটু আমাকে জাস্ট যদি এক্সাম্পল শিওর দেন। শিওর আচ্ছা, বিটা আমি শিওর। প্রিন্ট করতে যাচ্ছি প্রাইভেট করে। আচ্ছা, ঠিক আছে, যদি আমি বি কেও করতে চাই তখন কি হবে? ডেফিনেশন গেট আন্ডারস্কোর বি, গেট বি করতে হবে। তো তখন হবে কি আমি বি কে কল করতে পারবো না, গেট আন্ডারস্কোর বি কে কল করতে হবে। মানে সেক্ষেত্রে আমাকে দুইটা মেথড লিখতে হবে, একটা মেথড দিয়ে আমি দুইটা পাস করতে পারতেছি না এখানে, দুইটা ভ্যালু। আহ পারতেন, পারবেন না তা না, অবশ্যই পারতেন, ওটাও পারবেন। ডেফিনেশন গেট অল, সেটাও পারবেন। এই যে, একটু কল করি। দুটো, ও আচ্ছা, সরি। এই যে টাপল হিসেবে চলে আসছে, আমি একটা এতেই কিন্তু সবকিছু কল করে দিচ্ছি। এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ, এটাই দেখতে চাইছিলাম। আচ্ছা, এখন কথা হলো যে বি এর ভ্যালু যদি আমি চেঞ্জ করতে চাই তখন আমি কি করতাম তাইলে? আমাকে একটা ডেফিনেশন লিখতে হতো, সেট বি। ঠিক আছে, সেট এ সেট বি সবগুলোর জন্যই আমাকে মেথড লিখতে হবে। এভাবে সেট এ সেট বি প্রত্যেকটা মেথড লিখতে হতো এবং আমার পরবর্তীতে আমার যদি কোনো একটা ভ্যালু আপডেট করতে হয় আমি এখানে করে নিতাম। যেমন আমি এখানে সেট, সরি, এক্সপেরিমেন্ট ডট সেট এই করলাম, এই করলাম 100 করলাম, এই করলাম হয়তো 200 করলাম এবং গেট অল করলাম, দেখি আমার কি আছে। ঠিক আছে, এই যে আমার কিন্তু ভ্যালু আপডেটেড হয়ে গেছে, রাইট? সো এভাবে আমি চাইলে সেটও করতে পারবো। ওকে, বেসিক্যালি প্রসেসটা এরকম যে আমরা ইন্টারনালি যদি এভাবে কোনো কিছু করতে চাই তাহলে আমরা চাইলে এভাবে কাজগুলি করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, যেরকম আমরা প্রাইভেট ভ্যারিয়েবল দেখলাম, আমরা চাইলে এরকম প্রাইভেট মেথডও চাইলে লিখতে পারি, যেমন সেট বি। আমি যদি চাই যে সেট বি বাইরে থেকে কেউ কল করতে পারবে না, সেটাও আমি চাইলে করতে পারি। কিন্তু যেমন আমি সেট এ কল করতেছি, কিন্তু সেট বি যদি আমি কল করি, সেট বি আমি পারবো না এটা সেট করতে। ঠিক আছে, এই যে আমাকে কিন্তু এরর দিবে। ঠিক আছে, সেট বি নামে কোনো আমার অ্যাট্রিবিউট নাই। ঠিক আছে, বাট আমি যদি সেট বির ভ্যালু আসলেই চেঞ্জ করতে চাই, আমি চাইলে কিন্তু আরেকটা মেথড লিখতে পারি, ডেফিনেশন
চেঞ্জ র্যান্ডম র্যান্ডম এর একটা মেথড লিখলাম। এই যে সেট বি আমি কিন্তু এখান থেকে কল করতে পারবো, এবং তুমি চাইলে সেখান থেকে আমি ভ্যালু সেট করতে পারবো। ওকে, আশা করতেছি আমি প্রাইভেট মেথড, প্রাইভেট ফাংশন, প্রাইভেট প্রপার্টি এগুলো ক্লিয়ার করতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে টাচ করে দিবেন। ওকে, আমি এই সেকশনটা ডিলিট করে দিলাম, এটার কোনো দরকার নাই আসলে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, আর কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন কোনো সেকশন নিয়ে? Okay, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনের দিকে মুভ করতেছি, ইন্টারফেস নিয়ে কথা বলতে যাচ্ছি। ওকে, সো ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস জিনিসটা হলো, বলতে পারেন আপনার একটা ব্লুপ্রিন্ট বা একটা ম্যাপ। এখানে কোনো ডেফিনেশন থাকবে না, আহ, এখানে কোনো ডিটেইল থাকবে না, শুধু প্রপার্টি গুলা কি সেটা বলা থাকবে। যেমন একটা এনিমেল জেনেরিক সেন্সে কি কি থাকে, যদি সেই ক্লাসটা করতে চাই একটা ইন্টারফেস ক্লাসে, যেটা হবে যে আপনি ওই এনিমেলের প্রপার্টি গুলা সম্পর্কে লিখবেন, এলিমেন্টের কি কি ফাংশনালিটি আছে সেগুলো সম্পর্কে লিখবেন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফাংশনালিটি আপনি লিখবেন না। জাস্ট মেনশন করবেন যে হ্যাঁ এনিমেল এই ফাংশনালিটি থাকা উচিত, এনিমেল সাউন্ড করতে পারা উচিত, কিভাবে সাউন্ড করবে, কিরকম সাউন্ড করবে সেটা নিয়ে আপনি বদার্ড হবেন না, সেটার ব্যাপারে আপনি কিছুই লিখবেন না এই ইন্টারফেস। বাট ওই ইন্টারফেসটা আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন তখন ওই মেথডগুলা ওভাররাইড আপনাকে মাস্ট করতে হবে। যেমন আমি যদি ওই অ্যানিমেলটা ডগ ক্লাসে নিয়ে আসি, তখন হবে কি আমাকে অবভিয়াসলি ওই অ্যানিমেল ক্লাসের যে মেথডটা ছিল সাউন্ড, ওটাকে আমার ডিফাইন করতে হবে। ডগ কিভাবে বার্ক করবে সেটা হুফ বলে বার্ক করবে, আবার ক্যাট কিভাবে বার্ক করবে সেটা মিয়াও বলে বার্ক করবে। সো আমাকে ওই সাউন্ড ক্লাসটা ওভাররাইড করতে হবে। ঠিক আছে, আমরা এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা একটা ফলো করি। আচ্ছা, তো এখানে আমরা এবিসি একটা লাইব্রেরি ইম্পোর্ট করেছি, এই লাইব্রেরি দিয়ে বেসিক্যালি আমরা ইন্টারফেস গুলো ইউজ করতে পারবো। আহ, মানে বেসিক্যালি কিছু র্যাপার আছে, ওই র্যাপার গুলো আমাদেরকে এনফোর্স করবে মেথডের ডেফিনেশন লেখার জন্য। Okay, তো এটা আসলে ইন্টারফেস একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। সো ইন্টারফেস ক্লাস ইউজ করার জন্য আমাকে যেটা করতে হয়, এবিসি সবসময় ইনহেরিট করতে হয়, ঠিক আছে। এনিমেলের মধ্যে এবিসি ক্লাসটা ইনহেরিট করতে হয়, এবং যে মেথডটা আমি লিখতে যাচ্ছি বা যে মেথডটা আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট হিসেবে রাখতেছি, সেই মেথডের পাশে উপরে আমাদের লিখতে হবে এক্সপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট মেথড। এটাকে আসলে র্যাপার বলে পাইথনের ক্ষেত্রে। আমরা এরকম অ্যাট দ্য দিয়ে যদি কোনো কিছু লিখি মেথডের আগে, ওটাকে র্যাপার বলা হয়, ঠিক আছে। এবং আমরা এরকম ইউজ কেস পরবর্তীতে আরো দেখবো। সো এই র্যাপার দিয়ে দেওয়াতে কি হচ্ছে, যতবার এই ক্লাসটা যে কোনো চাইল্ড ক্লাস যদি এটাকে ইনহেরিট করে, ততবার তাদেরকে ফোর্স করবে এই সাউন্ড ক্লাসটা লিখতে, সাউন্ড ক্লাসের ডিটেইলটা লিখতে। আমি যদি এখন সাউন্ড ক্লাসটা কিছু না লিখে এখানে পাস দিয়ে দিই, এটা কাজ করবে না, লিখতে হবে ডেফিনেশনটা। সরি, সরি, পাস দিয়েও তো ইমপ্লিমেন্ট হয়ে যায় আসলে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ এই যে ক্যান্ট ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডগ উইথ অ্যাবস্ট্রাক্ট মেথড উইথ অ্যাবস্ট্রাক্ট মেথড সাউন্ড। ঠিক আছে, আমার অ্যাবস্ট্রাক্ট মেথড সাউন্ডটা এখনো অ্যাবস্ট্রাক্টই আছে, ডগ ক্লাসে এখনো সাউন্ড ক্লাস আমি ইমপ্লিমেন্ট করি নাই। যতক্ষণ না পর্যন্ত আমি ইমপ্লিমেন্ট না করব ততক্ষণ পর্যন্ত আমি আসলে এটাকে ইউজ করতে পারবো না। যখন আমি ইমপ্লিমেন্ট করব, যেমন আমি এক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে ফেললাম, যদি পাসও দেই, ইমপ্লিমেন্ট করা কিন্তু, ঠিক আছে, তখন আর এররটা দিবে না। বাট আমার উচিত এভাবে প্রপার ইমপ্লিমেন্ট করা, যে হ্যাঁ এটা একটা ভ্যালু রিটার্ন করবে, প্রপার ভ্যালু রিটার্ন করবে। ওকে, আচ্ছা, তো ইন্টারফেসের এক্সাম্পলটা কি বোঝা গেছে কিনা একটু আমাকে ক্লিয়ার করবেন এটা।
যদি ক্লিয়ার না হয় আমি চেষ্টা করবো আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে, বাট ক্লিয়ার হলে হয়তো সামনের দিকে এগিয়ে যাবো। এটা কি বোঝা গেছে পুরোপুরি? জি, বোঝা গেছে। ওকে, নাইস, নাইস, খুবই ভালো, খুবই ভালো। তো আমাদের এরকম ইন্টারফেস আমাদেরকে বেটার কোডিং এর জন্য প্রচুর হেল্প করবে দেখবেন, এবং ইন্টারফেস ইউজ করার ফলে আপনি দেখবেন আপনার লজিক্যাল থিঙ্কিংটা অনেক বেটার হবে। আপনি দিনকে দিন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আরো বেটার ইয়া পাবেন। ভাই একটা কোয়েশ্চেন জাস্ট রাইজেছি Sure, মাত্র, যে sure. এখানে আপনি যে ফ্রম এবিসি ইম্পোর্ট এবিসি এই জিনিসটা লিখছেন, এটা কি এখানে মাহাত্ম মানে ইম্পর্টেন্সটা কি এই জায়গায়, যে আমার মানে এই ইন্টারফেসে? ফর্ম ইম্পোর্ট এগুলো তো পাইথনের লাইব্রেরি ইম্পোর্ট করে, রাইট? হ্যাঁ জি জি, এখানে কি, এখানে তো মনে হয় তেমন একটা কোনো ইম্পর্টেন্স নেই, সেটা বলবো। এটা ইম্পর্টেন্স আছে, এবিসি লাইব্রেরিটার নামই এবিসি, আচ্ছা, দিয়ে ঠিক দিয়েছেন, আছে, মানে সেই আমরা জন্য ডিফাইন প্রবলেম করছি এটা আসলে। এবিসি নাকি, মানে পাইথনের লাইব্রেরি এবিসি? জি, জি, মানে এটা মনে হয় যে খুবই সিলি, বাট এটা আসলে পাইথনের লাইব্রেরিটাই আচ্ছা, এবিসি। সো আপনাকে ইম্পোর্ট এটা করতেই হবে, তাছাড়া আপনি আসলে এই যে যেগুলো লেখা হয়েছে এগুলো কিছুই করতে পারতেন না। এবিসি আপনি ইনহেরিটও করতে পারতেন না, জি জি, এই র্যাপারটাও লিখতে পারতেন না। আচ্ছা, মানে মানে এই এবিসি এর কাজটা তাহলে আমি পরবর্তী জেনে নিব আর কি, মানে এটা আসলে কি হ্যাঁ, কাজ এটা লাইব্রেরি, জেনে তাই না? নিতে পারেন। এটা ডিটেলস। বেসিক্যালি মানে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট করার জন্য হেল্প করে। আর যদি আপনি কোনো সময় এরকম জানতে চান, আমি তো আগে দেখিয়ে দিয়েছি, পাইথন লাইব্রেরি এবিসি, এটাতে সার্চ করলে এই যে এবিসি অ্যাবস্ট্রাক্ট বেস, এবিসি এর মানে হলো যে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাসেস, ঠিক আছে? জি জি, বুঝেছি। আসলে কোইন্সিডেন্টলি দুটাই মিলে গেছে, সেই জন্যই এবিসি এর নাম। আচ্ছা, না আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে এটা কি নর্মালি হ্যাঁ, হ্যাঁ, এবিসি লিখা হয়েছে কিনা, যে কোনো। না, 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 এবিসি লিখলে এটা কাজ করতো না যদি না ওই নামে লাইব্রেরিটা না থাকতো। আচ্ছা, এই যে বেসিক্যালি এখানে এই যে এবিসি লাইব্রেরি ইমপ্লিমেন্ট করার পরে আমরা অ্যাবস্ট্রাক্ট রিলেটেড যে ফ্যাসিলিটিস গুলি আছে ওই ফ্যাসিলিটির সাপোর্টটা পাই এই ক্লাস ইউজ করে। বেটার কোড আমরা কিভাবে লিখতে পারি সেগুলো নিয়ে কথা আচ্ছা, বলা কোনো হচ্ছে। একটা লাইব্রেরিতে কি কি ফেসিলিটিস পাবো এরকম সার্চ করলে কি আমি পেয়ে যাবো না লিস্ট আকার, হ্যাঁ, এই ফেসিলিটিস গুলো? হ্যাঁ, Okay. এই যে ইনফ্যাক্ট কোন পাইথনের কোন ভার্সনে কি অবস্থায় আছে সবকিছু দেখতে পারবেন আপনি। আচ্ছা, আচ্ছা, ওটা তো আছে, এছাড়া আপনি এখানে কার্সর হোভার করলেও এই যে ডিটেলটা চলে আসবে, এই যে ডিটেলটা চলে আসছে, আপনি সোর্স কোড এক্সপ্লোর করে দেখতে পারেন। ওকে, আর কোনো কোশ্চেন বা কোয়েরি? আচ্ছা, তো লাস্টে আরেকটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটা আমি এক্সপ্লেন করব না, এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিব। আহ, ঠিক আগের এক্সাম্পলের মতনই কাইন্ডলি একটু কষ্ট করে লাস্টের এক্সাম্পলটা আপনারা একটু এক্সপ্লোর করবেন। লাস্টের এক্সাম্পলটা কি আছে আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো লাস্টের এক্সাম্পলটা পাইথনের যা যা গুড প্র্যাকটিস করা পসিবল, কিভাবে স্ট্রংলি টাইপ করতে হয় সেগুলো দিয়ে একটা কমপ্লিট এক্সাম্পল দেওয়া আছে ক্লাসে। সো আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা যে পিলার নিয়ে আমরা এতদিন যা যা ডিসকাস করছি এখানে সবকিছু ইমপ্লিমেন্ট করা আছে একটা এক্সাম্পলে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে যেটা ট্রাই করা হয়েছে যে কিভাবে আমরা বেস্ট প্র্যাকটিস মেনটেন করে আমরা বেটার কোড লিখতে পারি সেটার একটু সবাইকে এনকারেজ করা। তো আপনি যদি এই এক্সাম্পল গুলি ফলো করেন আপনি আর একটু বেটার কোড করতে পারবেন। তবে একটা কথা একটু সবাইকে বলে রাখি যে আমরা বেটার কোড লিখতে চাই, বেটার ডেলিভারি দিতে চাই, এটা খুবই ভালো কথা, কিন্তু একটা কথা আছে ডোনাল্ড নুথের, উনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট। বেসিক্যালি কথাটা হচ্ছে যে প্রিম্যাচিউর অপটিমাইজেশন ইজ দ্য রুট অফ অল ইভিল। মিনিং হলো যে আমার অপটিমাইজেশন করার একটা টাইম থাকবে। ফার্স্ট আমার টার্গেট থাকে প্রবলেমটা সলভ করা, ঠিক আছে? সো আমি যেভাবে পারি ফার্স্ট অ্যাটেম্পটে চেষ্টা করব প্রবলেমটা সলভ করতে। যখন আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে এর পরের স্টেপ হলো আমাদের যে অপটিমাইজ করা, ঠিক আছে? বেস্ট কোড প্র্যাকটিস গুলো মেনটেন করা, কিভাবে আমরা একটু বেটার কোড লিখতে পারি, কিভাবে আমরা একটু অর্গানাইজ করতে পারি, ঠিক আছে? সো আপনারা এই স্টেপগুলো একটু ফলো করার ট্রাই করুন। আচ্ছা, তো আমাদের আসলে ওওপি আজকেই লাস্ট ক্লাস হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে
আমি দুটা নোটবুক আপনাদের সাথে ওপি রিলেটেড শেয়ার করেছি, ওপি 01, ওপি 02। দুটা নোট বইতেই আমি কিছু সেকশন রেখেছি যেটা আমি এক্সপ্লেইন করিনি, আপনাদেরকে বলেছি সেলফ একটু এক্সপ্লোর করবেন। কাইন্ডলি এই দুটা সেকশনই এক্সপ্লোর করবেন, এবং আপনারা টাইম দেওয়ার পরে যদি কোনো কনফিউশন হয়, আমাদের যে নেক্সট ক্লাস আছে, আমাদের নেক্সট ক্লাসটা যদিও এসকিউএল রিলেটেড ক্লাস, নেক্সট ক্লাস শেষে যদি কোনো কনফিউশন আসে বা যদি কোনো এক্সপেরিমেন্টাল আমরা কোনো কিছু দেখি যে যেগুলো আমরা বুঝতে পারছি না আর একটু ডিটেলে বোঝা দরকার বা এক্সপ্লোর করা দরকার, আমরা নেক্সট ক্লাসগুলোতে কিছুটা সময় দিব, ঠিক আছে? ক্লাস শেষে, আগে এসকিউএল ক্লাসগুলো আমরা শেষ করব, ক্লাস শেষে যদি ওপি রিলেটেড কোনো কনফিউশন থাকে তখন আমরা একটু সময় দিব। আচ্ছা, দ্যাট বিং সেড, আমি আপনাদেরকে গিটহাব কিছু রিপো দেখতে বলছিলাম যে ওপির বেস্ট প্র্যাকটিস গুলো বোঝার জন্য। আপনারা আসলে যত বেশি কোড এক্সপ্লোর করবেন, যত আরেকজনের কোড দেখবেন, তত বেশি শিখতে পারবেন। তো আজকে আর একটা সার্চ একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে পাইথনের ইনহেরিটেন্স অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে আহ, কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা বেটার ডিজাইন করতে পারি, এই ধরনের এক্সাম্পল দেখার জন্য আপনি এইরকম একটা টার্ম দিয়ে সার্চ করতে পারেন, পাইথন অ্যাবস্ট্রাক্ট ইনহেরিটেন্স ক্লাস এক্সাম্পল গিটহাব। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের ইয়াতে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটু সময় কিছুটা স্পেন্ড করবেন এই ধরনের কিছু রিপোজিটরি এক্সপ্লোর করাতে, সো দ্যাট আপনারা যেন বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারেন জিনিসগুলি। আমি কয়েকটা পার্ট একটু দেখা যায়, যেমন এই যে আমরা একটু আগে যেরকম দেখে আসছি এবিসি লাইব্রেরিটা ইম্পোর্ট করেছে, এবিসি মেটা আমরা দেখি না। এবিসি মেটা কিভাবে ইউজ করতে হয় এই এক্সাম্পল যদি আমরা এক্সপ্লোর করি আমরা এটা নিয়ে শিখতে পারবো। মেটা ক্লাস কিভাবে ডিফাইন করতে হয়, এটা কিভাবে আমাদেরকে হেল্প করে, এই জিনিসগুলো আমরা শিখতে পারবো, ঠিক আছে? সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আর একটু কোড নিজেরা এক্সপ্লোর করেন, এবং এক্সপ্লোর করে করে যেখানে আটকে যাবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে এখানে আটকে গেছি কিভাবে সলভ করা যায়, বা এটা কিভাবে আমরা সামনের দিকে নিতে পারি। অথবা আপনাদেরকে তো আসলে ওপেন এআই অথবা জেমিনি এই ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করা শিখিয়েছি, ওখানেও আস্ক করতে পারেন। ওখানে আস্ক করলেও আপনি একটা রেসপন্স পাবেন, ওই রেসপন্সটা আপনি একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো একটু এক্সপ্লোর করেন, যেখানে যেখানে কনফিউজিং মনে হয় আমাদের কাছে গেট ব্যাক করেন, সো দ্যাট আমরাও যেন আপনাদেরকে হেল্প করি। তো আমার দিক ভাই থেকে আজকে এতটুকু। জি বলেন। একটা কোশ্চেন ছিল, এই বলেন। ওপির কি কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট কি আমরা করবো নাকি আমরা জাস্ট এসকিউএল এর পরবর্তী থেকে শুরু করবো প্রজেক্ট? ওপির প্র্যাকটিক্যাল প্রজেক্ট একদম হার্ড করে করে আমরা করব না, মানে আমরা কিন্তু তো নর্মালি মানে 4টা প্রজেক্ট করবো তাই না এই হ্যাঁ কোর্সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওপি নাও থাকতে পারে। ওপির হয়তো আচ্ছা সবগুলা প্যারাডাইম আমরা মানে ওপি কে টার্গেট করে যে প্রবলেমটা সলভ করা এভাবে করা হবে না, ওপির কিছু প্যারাডাইম অবশ্যই থাকবে, কিন্তু ওপি কে টার্গেট করে আমরা প্রবলেমটা সলভ করব না। আচ্ছা, আমাদের কি মানে ওই প্রজেক্ট গুলোর বেসিকের জন্য ওপি লাগতেছে তাই তো? প্রজেক্টের বেসিকের জন্য ওপি লাগবে, এবং কিছু কিছু সেকশনে ওপি ইউজ করা হবে প্রজেক্টে, কিন্তু আচ্ছা ওটা মানে এমন ভাবে করা হবে না যে মানে ওপিটাই এখানে মুখ্য না, ওখানে গৌণ হিসেবে থাকবে বা সাপোর্ট হিসেবে থাকবে। আর কোনো কোশ্চেন বা কোয়েরি? ওকে, ঠিক আছে তাহলে। আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আজকে তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে দেন। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েরি থাকে ফিল ফ্রি টু নক মি। বাই দেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।